প্রথমে আমরা জানবো যে আসলে সূচক জিনিসটি কি। সূচকের অর্থ হলো শক্তি বা পাওয়ার। এটি কোনো একটি রাশির বা কোনো একটি অঙ্কের মানের যে শক্তি বা পাওয়ার সেটি বৃদ্ধি করে। তো দেখুন আমি এখানে একটি সংখ্যা 5x দিয়ে আমি প্রকাশ করেছি। তো এই 5x এর x এর উপরে আমি 4 লিখেছি। তো এই 4 টাকে আমরা কি বলি? পাওয়ার বলি, অর্থাৎ 5x টু দি পাওয়ার 4। তো এখানে দেখেন যে এই 4 টি হচ্ছে সূচক, যেটি x এর ক্ষমতাটাকে বৃদ্ধি করেছে। আসলে এখানে x রয়েছে কতটি? এর দ্বারা প্রকাশ করছে এখানে যে এখানে x রয়েছে 4টি। x 4টি রয়েছে এবং এই 4টি x পরস্পর গুণন অবস্থায় রয়েছে। অর্থাৎ এই 4টি x পরস্পর গুণন হয়ে এরপরে এই x টু দি পাওয়ার 4 এ রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা জানলাম যে সূচক হচ্ছে কোনো একটি অঙ্ক বা কোনো একটি মানের আসলে শক্তি প্রকাশ করে বা তার পাওয়ারটাকে প্রকাশ করে, যে সেটি আসলে কত বার রয়েছে। অর্থাৎ x টু দি পাওয়ার 4 মানে এই x টি 4 বার রয়েছে। আর এই যে x টু দি পাওয়ার 4 এর সামনে যে 5 একটি সংখ্যা রয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা সহগ। এটিকে আমরা বলে থাকি হচ্ছে সহগ। ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি যে এই সূচকের যে বেসিক যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখব যে একটি সূত্র যে am টু দি পাওয়ার n। তো এটিকে বলা হচ্ছে যে এই যে দেখুন যে এখানে a হলো বেস বা ভিত্তি। এখানে আমি যে একটি মান প্রকাশ করেছি যে x টু দি পাওয়ার 4, এখানে এই x টাকে বলা হচ্ছে ভিত্তি বা ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে বেস। ঠিক আছে? আর এই যে 4 যেটিকে আমরা বললাম সূচক, অথবা এটিকে বলা হয় হচ্ছে কি? পাওয়ার। ঠিক আছে? এটিকে বলা হচ্ছে পাওয়ার। তো এই যে বেস এর উপরে বা ভিত্তি এর উপরে আসলে কি থাকে? পাওয়ার থাকে। এই পাওয়ারটি হচ্ছে সূচক। এখন এখানে দেখুন যে এ হচ্ছে আমাদের একটি ভিত্তি বা বেস। এই বেজের উপরে যখন পাওয়ার অলরেডি একটি রয়েছে, আবার তার উপরে আরেকটি পাওয়ার গুণন অবস্থায় রয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ব্র্যাকেট রত অবস্থায় রয়েছে। তো যখন দেখবেন যে এরকম আপনার পাওয়ারের উপরে পাওয়ার থাকে, দেখেন a টু দি পাওয়ার m, m হচ্ছে একটি পাওয়ার, আবার তার উপরে আরেকটি পাওয়ার ব্র্যাকেট দিয়ে রয়েছে, তখন বুঝতে হবে যে এই দুটি পাওয়ার আসলে পরস্পরের সাথে গুণন হবে। অর্থাৎ কি রকম হবে? যে a টু দি পাওয়ার m গুণন হচ্ছে n। তো এই জিনিসটি যদি আপনারা একটু অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করেন, যে আপনার এরকম হলো যে 5 টু দি পাওয়ার 5 এর উপরে স্কোয়ার রয়েছে, আবার তার উপরে এরকম কিউব রয়েছে। ঠিক আছে? তখন আপনারা কি করবেন? তখন আপনাকে বুঝতে হবে যে এই যে পাওয়ার দুটি, এই পাওয়ার দুটি গুণনরত অবস্থায় রয়েছে। অর্থাৎ এইটিকে আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ 3 এবং 2 যদি গুণন হয় তাহলে 3 দোকানে হচ্ছে 6। অর্থাৎ এই যে দুইটি পাওয়ার রয়েছে, এই পাওয়ার দুটি গুণন হয়ে যাবে। অনেকে এটিকে কনফিউশনে পড়েন যে আসলে গুণ করবেন নাকি যোগ করবেন। 3 এবং 2 যোগ করলে তো 5 হয়ে যাবে। তখন 5 এর উপরে পাওয়ার যদি 5 লিখে ফেলেন তাহলে এটি কিন্তু ভুল হবে। অর্থাৎ আপনাকে এই যখন এরকম পাওয়াররত অবস্থায় থাকবে এবং পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকবে, তখন আপনাকে এই পাওয়ার দুটো গুণ করতে হবে। অর্থাৎ 3 দোকানে 6 এভাবে মানটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রথম সূত্রটি গেল। এরপরে আমরা যে দ্বিতীয় সূত্রটি দেখব, সেটি হচ্ছে যে এরকম বেজ এর উপরে পাওয়ার রয়েছে, আবার বেজ এর উপরে পাওয়ার রয়েছে। এখন দেখেন এখানে কিন্তু দুইটি ভিন্ন ভিন্ন বেজ। ঠিক আছে? আর এখানে আমাদের বেজ বা ভিত্তি ছিল একটা, তার উপরে পাওয়ার ছিল এবং তার উপরে পাওয়ার ছিল। কিন্তু এখানে ভিত্তি রয়েছে দুইটি, এখানে একটি ভিত্তি, এখানে একটি ভিত্তি। অর্থাৎ দুইটা ভিত্তি একই, কিন্তু তাদের পাওয়ার গুলো হচ্ছে কি? ভিন্ন। দেখেন এখানে a এর পাওয়ার হচ্ছে m, আর এখানে a একই ভিত্তি, তার পাওয়ার বা তার সূচক হচ্ছে n। তো আপনারা যখন এরকম কোনো অঙ্কে দেখবেন যে দুইটি অংশের ভিত্তি হচ্ছে একই কিন্তু পাওয়ার গুলো হচ্ছে ভিন্ন, তখন আপনারা এই দুইটি ভিত্তির জন্য একটি ভিত্তি বা একটি বেজ বসাবেন, এবং এই যে পাওয়ার যে দুটি রয়েছে এই পাওয়ার দুটিকে আপনারা যোগ করে দিবেন। অর্থাৎ m এবং n তখন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এভাবে যোগ হয়ে যাবে। তো দেখুন এই জিনিসটাকে যদি আমরা অঙ্কের মাধ্যমে দেখি, এরকম ভাবে যে আমরা দেখলাম যে একটি অঙ্কে এরকম রয়েছে যে 4 এর উপরে স্কোয়ার রয়েছে, এবং আরেকটি হচ্ছে যে 4 এর উপরে পাওয়ার হিসেবে 3 রয়েছে। তো এইটিকে আপনারা কিভাবে প্রকাশ করবেন? এটিকে আপনারা এভাবে প্রকাশ করবেন যে যেহেতু আমার এখানে ভিত্তি 4, এখানেও ভিত্তি 4, অর্থাৎ একই রকম ভিত্তি, কিন্তু পাওয়ার গুলো ভিন্ন। অর্থাৎ একবার পাওয়ার হয়েছে 2 এবং আরেকবার পাওয়ার হয়েছে 3। সেহেতু আমরা কি করব? যে দুইটি ভিত্তির জন্য আমরা একটি ভিত্তি বা একটি বেজ নিব। আর যেহেতু বেজ একই, আমি বলেছি একই বেজ হলে তখন কি হবে? এই পাওয়ার দ্বয় পরস্পরের যোগ হবে। অর্থাৎ এই 2 এবং 3 তখন যোগ হয়ে যাবে। অর্থাৎ 2 এবং হচ্ছে এই 3 যোগ হয়ে যাবে, তখন কি হয়ে দাঁড়াবে? যে
4⁵ অর্থাৎ এইটি হবে আমাদের যে সূচকের এই যে মান দুটি বড় রয়েছে, এটাকে আমরা একত্রিত করে এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ দেখেন যে যখন আমার ভিত্তি একই রকম হচ্ছে, তখন আমার পাওয়ার দ্বয় কি হচ্ছে, পরস্পরের সাথে যোগ হয়ে যাচ্ছে, এই জিনিসটি মনে রাখবেন। এবং যখন দেখেন যে ভিত্তি হচ্ছে একটি এবং পাওয়ারের উপরে আরেকটি পাওয়ার থাকতেছে, তখন সেই পাওয়ার দুটি গুণন হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে একদম এই সূচকের অঙ্কগুলো করার জন্য আপনার একদম বেসিক কিছু জিনিস, এই বেসিক জিনিসগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনি যখন অঙ্ক করতে যাবেন তখন আপনি মানে ভুল করবেন বা বুঝতে পারবেন না। তো দেখেন আমরা এখানে একই রকম ভিত্তি এবং পাওয়ার ভিন্ন এরকম গুণন অবস্থায় থাকলে কি হবে সেটা দেখলাম। এখন দেখব যে দুইটি ভিত্তি একই রকম কিন্তু পাওয়ার ভিন্ন, এরকম দুটি সংখ্যা যদি ভাগ অবস্থায় থাকে তখন আমরা কি করব। আগে আমরা দেখলাম গুণন অবস্থায় থাকলে পাওয়ার দ্বয়কে আমরা যোগ করেছিলাম, কিন্তু যখন আমরা দেখব যে এরকম দুইটি আপনার সূচকীয় অংশ যাদের ভিত্তি হচ্ছে একই রকম কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন, তখন আমরা কি করব যে এই সূচকের যে ভিত্তি রয়েছে, ভিত্তি দুইটার জন্য আমরা একটি নিব এবং এই যে আমাদের যে পাওয়ার বা সূচক দ্বয় রয়েছে, এই সূচক দ্বয়কে আমরা পরস্পরকে কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে দেখেন যখন এটি গুণন অবস্থায় ছিল দুইটি এরকম সূচকীয় অংশ, তখন আমরা পাওয়ার গুলোকে কি করেছিলাম, যোগ করেছিলাম। আর যখন আমরা দেখলাম যে তারা পরস্পর ভাগরত অবস্থায় রয়েছে, তখন এই পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এটিকে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, যে এরকম আমরা দেখলাম যে 5 এর উপরে পাওয়ার হচ্ছে 4 এবং ভাগরত, এই ভাগটি কিন্তু ডিভাইডেড বাই আকারে থাকতে পারে, অর্থাৎ এটিকে আমি যদি এভাবে বলি যে 5⁴ এবং হচ্ছে আপনার হচ্ছে 5⁴ এরকম আকারে থাকতে পারে অথবা এরকম আকারে থাকতে পারে। তো যেরকম ভাবেই থাকুক না কেন, আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে যে যদি এরকম ভিত্তি বা বেস একই রকম থাকে, এই যে নিচে যে অংশটা, এই যে নিচে যে অংশটা, এটি যদি একই রকম থাকে কিন্তু পাওয়ার গুলো, এই যে পাওয়ার গুলো ভিন্ন রকম থাকে, তখন আপনারা এই যে দুইটি বেস, এই দুইটি বেজের জন্য একটি বেস নেবেন এবং এই পাওয়ার গুলোকে বিয়োগ করে দিবেন। অর্থাৎ 4 বিয়োগ হচ্ছে 2, অর্থাৎ 4 এর থেকে 2 বিয়োগ করলে তখন কি হবে, তখন হবে 5 এর উপরে স্কোয়ার। অর্থাৎ এই যে দেখেন এই এত বড় একটি অংশকে, এই বড় একটা অংশকে আপনারা 5 এর উপরে স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারলেন, অথবা 5 এর উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে কত দাঁড়ায়, 25। তাহলে দেখুন এখান থেকে আপনারা এভাবে একটি মান আসলে বের করতে পারবেন। আচ্ছা, তো আমরা তাহলে গুণন থাকলে কি হবে, সূচকীয় অংশগুলো তারপরে ভাগ থাকলে কি হবে, এগুলো আমরা দেখলাম। এখন আমরা নতুন কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে এরকম গুণন বা ভাগ না থেকে যদি দুটি সূচকীয় অংশ এরকম ইকুয়াল সাইন দিয়ে, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে ডান দিকে এবং বাঁ দিকে থাকে, তখন সেগুলোকে আমরা কিভাবে সমাধান করব। তো দেখুন এখানে একটি সূত্র বলা আছে যে যদি একটি সূচকীয় অংশের বেজ এ হয় এবং আরেকটি সূচকীয় অংশের বেজ এ হয় সেম, অর্থাৎ একই রকম বেজ হয় কিন্তু পাওয়ার গুলো ভিন্ন হয় এবং তারা পরস্পর এরকম সমান চিহ্ন দিয়ে থাকে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আকারে থাকে, তখন আপনারা এই যে দুইটি আপনার বেজ একই রকম আছে, এই বেজ দুটিকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যে পাওয়ার দুটি ভিন্ন রয়েছে, এই পাওয়ার দুটি ভিন্নকে আমরা কি লিখতে পারবো, সমান লিখতে পারবো, অর্থাৎ x সমান y লিখতে পারবো। অর্থাৎ a⁴x এবং হচ্ছে a⁴x সমান a⁴y যদি হয়, তাহলে আমরা x সমান সমান y লিখতে পারবো। তাহলে দেখুন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে যে যখন আমরা দেখবো যে বেস দুটি একই রকম, ভিত্তি, এই ভিত্তি দুটি যখন একই রকম হবে, তখন আমরা এই ভিত্তি দুটিকে বাদ দিয়ে শুধু পাওয়ার দুটিকে আমরা সমান লিখতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে এর বিপরীত যে জিনিসটা যদি আমরা কল্পনা করি, যে আমরা যদি দেখি যে পাওয়ার দুটি সমান হয়, তখন কি হবে। দেখেন যখন এখানে কি ছিল, যে ভিত্তি সমান ছিল কিন্তু পাওয়ার ভিন্ন ছিল, আর এখানে পাওয়ার একই রকম রয়েছে কিন্তু ভিত্তি ভিন্ন রয়েছে, তাহলে আমরা এর আগে কি করলাম, যে যে দুইটা জিনিস একই রকম আছে সেই দুটি জিনিসকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে ভিন্ন দুটি জিনিস আমরা লিখবো। তাহলে এখানে x এবং x পাওয়ার দুটি সমান রয়েছে, এজন্য পাওয়ার দুটিকে আমরা এখানে বাদ দিব, দিয়ে আমরা কি করব, যে ভিত্তি বা বেস দুটি রয়েছে এই বেস দুটিকে আমরা তখন সমান লিখতে পারবো, অর্থাৎ a = b, এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি অঙ্কের একটু বাস্তবতার নিরিখে দেখি তাহলে কি হবে। বাস্তবতার নিরিখে আমরা দেখবো এরকম, যে যদি এরকম 3 একটা বেস থাকে, তার উপরে স্কোয়ার থাকে, আবার আরেক দিকে এরকম থাকে বেস একই রকম 3 এবং আপনার এরকম আপনার থাকে 3⁴x এরকম থাকে, তখন আমরা কি করব, দেখেন এখানে 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2
আর এখানে 3 এর উপরে পাওয়ার হচ্ছে x, অর্থাৎ দেখেন যে এই ভিত্তিটা আর এই ভিত্তিটা সমান, তো একই রকম। যখন এরকম ভিত্তি দুটো একই রকম হবে তখন আমরা কি করব, ভিত্তি দুটিকে বাদ দিয়ে আমরা এই যে পাওয়ার যে দুটি রয়েছে এই পাওয়ার দুটিকে পরস্পর আমরা সমান লিখবো, অর্থাৎ x সমান সমান তখন আমরা 2 লিখতে পারবো। ঠিক আছে, এরকম অঙ্ক আপনারা যখন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে যখন আমরা সেগুলো সলভ করব তখন দেখবেন যে অনেক জায়গায় আপনার এই সূত্রগুলো অ্যাপ্লাইড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এই সূত্রগুলো খুব ভালোভাবে আপনাদের আয়ত্তে রাখতে হবে। তাহলে এরকম যদি আমরা দেখি যে এবার আমাদের পাওয়ার গুলো একই রকম হয় তখন কি হবে, যদি এরকম হয় যে 2 এর উপরে পাওয়ার হচ্ছে এখানে 6 এবং এদিকে আপনার y এর উপরে পাওয়ার হচ্ছে 6, অর্থাৎ দেখুন এখানে আমার পাওয়ার দ্বয় একই রকম রয়েছে। তাহলে যে দুটি জিনিস একই রকম রয়েছে আমরা কি করব, সেই দুটি জিনিসকে বাদ দিয়ে দিব, দিয়ে তাহলে আমার এখানে কি থাকতেছে, y সমান সমান 2। তাহলে দেখুন যে এখানে এই এই যে সূচকীয় দুটি অংশ এই দুটিকে আমরা সমাধান করে y সমান সমান 2 এভাবে আমরা মানগুলো বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন যে আরেকটি মজার সূত্র, সেটি হচ্ছে আমরা জানি যে সাধারণত জিরোর কোনো ভ্যালু নাই। তো এখানে আমরা জিরোর ভ্যালু নেই এটি পুরোপুরি সত্য নয়, কারণ আমরা যখন কোনো অঙ্কে কোনো সংখ্যায় সেটিকে কোনো সংখ্যার সামনে বসাই তখন তার ভ্যালু থাকে না, কিন্তু যখন পরে বসে তখন সেটির ভ্যালু থাকে। এবং সূচকীয় অংশেও আমরা দেখব যে যদি এরকম এর উপরে অর্থাৎ কোন একটি মান কোন একটা বেস তার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে বুঝতে হবে যে এর মান হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি বাস্তবতা নিরিখে আপনাদেরকে দেখাই, যে ধরলাম যে কোন একটি সূচক হচ্ছে এরকম, বেজ হচ্ছে 3, তার উপরে যদি আপনি এরকম 0 আসে তাহলে বুঝতে হবে এটির মান হলো 1। এছাড়া যদি কোনো আপনার যে কোনো অজানা রাশি যেমন x এর উপরে যদি পাওয়ার 0 আসে তাহলে বুঝতে হবে এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে। আর যদি এরকম হয় যে পাওয়ার হিসেবে 1 থাকে, যদি x এর উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে বুঝতে হবে x হবে এর উত্তর। এরপরে যদি এই 3 এর উপরে যদি পাওয়ার 0 না থাকে যদি 1 থাকে তাহলে এটির সূচকীয় মান দাঁড়াবে হচ্ছে, সূচক 1 থাকলে তখন এর মান দাঁড়াবে হচ্ছে 3। ঠিক আছে, তো এই যে বেসিক জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। এরপরে রুট যুক্ত, অর্থাৎ এই যে যদি কোনো বর্গমূল আকারে কোনো সংখ্যা থাকে তখন সেটিকে আমরা সূচকীয় আকারে কিভাবে লিখতে পারি। তো দেখুন যে এই যে এখানে রুট ওভার a রয়েছে, এটি a হচ্ছে একটি আমরা কাল্পনিক সংখ্যা ধরে নিয়েছি। এই রুট ওভার মানে বুঝতে হবে যে এই রুট ওভারটাকে আমরা যখন রুট মুক্ত করব তখন এই সংখ্যার বা এখানে যে মানটি থাকবে তার উপরে এই রুটের যে মানটি সেটি হবে সূচকীয় মান হিসেবে হাফ হিসেবে থাকবে। অর্থাৎ এই যে 1/2 এই হাফটি হচ্ছে এই সূচকীয় একটি এই রুটের একটি সূচকীয় রূপ। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো সংখ্যার সাথে রুট থাকে এই রুটের ভিন্ন রূপকে যখন আপনি সূচকের মাধ্যমে প্রকাশ করবেন তখন সেই সংখ্যার উপরে সূচক আকারে আপনাকে হাফ লিখতে হবে। ঠিক একই রকম ভাবে আপনার যদি কিউব রুট থাকে, এরকম যদি কিউব রুট থাকে তাহলে আপনাকে তখন কি করতে হবে, এই যে বেজের উপরে এই কিউব রুটের মানটা তখন হয়ে যাবে 1/3। যদি আপনার এখানে 5 রুট থাকে তাহলে এখানে এর উপরে পাওয়ার হয়ে যাবে 1/5। অর্থাৎ এখানে এই যে এই রুটের মধ্যে আসলে আমাদের এখানে 2টি কি অবস্থা রয়েছে, লুকায়িত রয়েছে, কিন্তু 2টাকে আমরা সাধারণত দেখাই না, কারণ এটা আমরা জানি যে বর্গমূলের বিপরীত ভাবে করানো হয়েছে, এজন্য 2টাকে আমরা এখানে দেখাই না। বাট আমরা যখন কিউব রুট করি বা আমরা যখন 5 রুট বা 4 রুট করি তখন আমরা এই সংখ্যাটাকে কিন্তু এখানে দেখাই। আর যখন এটিকে সূচকীয় আকারে আমরা লিখবো তখন এই যে মানটা এখানে থাকবে 3 বা 4 বা 5 তখন এটি সূচকীয় আকারে হওয়ার সময় 1 বাই সে মানটি এইভাবে আমাদেরকে লিখতে হবে। ঠিক যেমনটি আমি পরে দেখিয়েছি যে এই যে রুট পি রুট এ, এই পি মানে বুঝিয়েছি আমি একটা অজানা রাশি, এখানে 2 3 4 5 6 7 যা ইচ্ছা থাকতে পারে। এখানে যদি এরকম থাকে 7 রুট, হ্যাঁ যদি আপনার এখানে থাকে 7 রুট 9, এরকম 7 রুট 8 এরকম যদি কোনো একটি মান থাকে তখন আপনি এটাকে কিভাবে প্রকাশ করবেন, যে 8 এবং এর সূচক আকারে বা এর পাওয়ার হিসেবে থাকবে 1/7। এভাবে আপনি এই মানটিকে সমাধান করতে পারবেন। যখন আমরা অঙ্কে যাব তখন এই সূত্রগুলোর আমরা বাস্তবিক প্রয়োগ দেখব, তখন আপনারা দেখতে পারবেন যে এগুলো আরো কিভাবে আসলে প্রয়োগ হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আসলে অঙ্ক চলে আসছে। তো আমি আশা করব আপনারা সূত্রগুলোর বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো জিনিস বুঝতে না পেরে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং পরবর্তী এই সূচকের উপরে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।